আমরা প্রথমে একটু দেখে নিই প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সিলেবাস বিষয়টা সেটা একটু দেখে নেব। আমরা প্রত্যেকেই জানি যে প্রাইমারিতে 5টা ইন্ডিভিজুয়াল বিষয় আছে, আলাদা আলাদাভাবে সেগুলোকে আমি বোর্ডে উল্লেখ করেছি, বাংলা, ইংরাজি, ম্যাথামেটিক্স, ইভিএস অ্যান্ড সিডিপি। এখানে টোটাল 5টা সাবজেক্ট আমরা পেয়েছি। তার মধ্যে থেকে আমরা প্রত্যেকেই জানি 15, 15, 15, 15 এটা সিডিপি পোর্শন, আর সিডিপির টোটাল পোর্শনটা হচ্ছে 30 = 90। এটা নিয়ে নতুন করে আর আপনাদের বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে সম্পর্কে অবগত। আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা দুটি নতুন জায়গা সংযোজন, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল, এই দুটো নিয়েই কিন্তু আমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি যে সিলেবাস সংক্রান্ত বিষয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ, এই দুটোকে সায়েন্স এবং আর্টসের ফ্যাকাল্টি অনুযায়ী বা বিষয়বস্তু অনুযায়ী দুটো আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে সিলেবাসটা যেটা আমি বলে দিয়েছি, এখানে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস এন্ড সিডিপি, এই টোটাল হচ্ছে 90। যদি আমরা এই 90 পোর্শনটাকে বা এটার ক্ষেত্রেও আপার প্রাইমারির ক্ষেত্রেও এই দুটো জায়গা যদি এই সিডিপি পোর্শনটা ম্যাক্সিমাম ক্লিয়ারাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওভারঅল দুটো জায়গার ক্ষেত্রেই মেথোডলজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে আমরা যদি সিডিপি পোর্শনটা যদি একটু ঠিকঠাকভাবে দেখে নিতে পারি, আমাদের মনে হয় না যে আপার প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে কোয়ালিফাই করবেন না এরকম ক্যান্ডিডেট আছেন। তাহলে চলুন আজকে তাহলে আমরা শুরু করা যাই। একদম প্রাথমিকভাবেই আপনাদেরকে একটু বলে নিই, প্রাইমারি এবং আপার প্রাইমারি একদম সিলেবাসের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করতে হচ্ছে আমাদের বা হবে, তার আগে এডুকেশনের কিন্তু 3টে জায়গা আমাদের দরকার আছে, যেটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে জেনে নিতে হবে। সেটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন, একটা হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন, আর একটা হচ্ছে ফর্মস অফ এডুকেশন। এই 3টে বিষয় হচ্ছে কিন্তু একদম প্রাথমিক লগ্ন, যে বিষয়গুলি না জানলে আমরা যদি সিলেবাসের মধ্যে প্রবেশ করি তাহলে আপনাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রশ্নচিহ্ন থেকে যাবে, যে কোথা থেকে আসছে, কীভাবে এলো, কেন এইগুলোর প্রয়োজন, যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে চলে যাই সরাসরি প্রাথমিক যে 3টে কম্পোনেন্টের কথা আপনাদেরকে বললাম, সেই 3টে কম্পোনেন্ট নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন। এই কনসেপ্ট অফ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা দেখবেন যে যাদের এইচএসে হয়তো এডুকেশন ছিল, প্রাথমিকভাবে একটু পেয়েছে, এখন তো সেমিস্টার হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন, যাদের এডুকেশন ছিল না তাহলেও কিন্তু এই প্রাথমিক ধারণাটা না নিলে আমরা কিন্তু সরাসরি ভেতরে যদি প্রবেশ করি আপনাদের কাছে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থেকে যাবে। তাহলে আমরা আজকে শুরু করছি আগে কি দিয়ে, কনসেপ্ট অফ এডুকেশন। এই কনসেপ্ট অফ এডুকেশনের মধ্যে কিন্তু দুটো পার্ট আমরা পাবো। একটা হচ্ছে যে এডুকেশন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শিক্ষা, এটা একটা দিক। আর একটা দিক পাবো যে শিক্ষা যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন। এই দুটো দিক আমরা প্রথমে আগে এডুকেশনের যে বাংলা প্রতিশব্দ শিক্ষা সেই বিষয়টা একটু জেনে নিই। এই যে শিক্ষা শব্দটি বলছে, এই শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে কিন্তু শাসন করা, শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রণ করা। তারপর আমরা জেনে নিই এই শিক্ষা শব্দটির একটি সমর্থক শব্দ আছে, যার অর্থ হচ্ছে বিদ্যা। অর্থাৎ এই বিদ্যা শব্দটিও কিন্তু সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এই বিদ শব্দের অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। তাহলে এখান থেকে আমরা দেখে নিন যে এডুকেশনের যে বাংলা প্রতিশব্দ সেখান থেকে কিন্তু দুটো ভিন্ন অর্থ পেলাম। একটি হচ্ছে শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে শাসন করা, শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রণ করা। পরক্ষণে আমরা কি দেখে নিলাম যে শিক্ষা শব্দটির সমর্থক শব্দ বিদ্যা, যেটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এবার চলে যাই আমরা যে শিক্ষা শব্দের যে ইংরাজি প্রতিশব্দ এডুকেশন, সেখান থেকে কি কি এপিস্টেমোলজিক্যাল মিনিং অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ আমরা পাবো। এই এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ বিবেচনা করতে গিয়ে বিভিন্ন ভাষাবিদ বা শিক্ষাবিদরা কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। প্রথম একদল ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ার থেকে এই এডুকেয়ার এই শব্দের অর্থ হচ্ছে কিন্তু লালন পালন করা বা পরিচর্যা করা।
তাহলে এই অর্থে শিক্ষার একটা ব্যুৎপত্তিগত অর্থ আমরা পাবো, সেটা কি? শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে লালন পালন বা পরিচর্যার মাধ্যমে বিকাশ সাধনের অর্থই হলো এডুকেশন। দ্বিতীয় একদল ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুসিরি, এডুসেয়ার বা এডুকিরি থেকে। স্পেলিংটা একই হবে, EDUCERE, তার মানে হচ্ছে এডুসেয়ার বা এটাকে আমরা এডুসিরি বা এডুকিরি বলতে পারি। এর অর্থ হচ্ছে নির্দেশনা দান করা। তাহলে নির্দেশনা বলতে আমরা কি বুঝি? ধরুন অতীত অভিজ্ঞতার মাধ্যমে আমি যে বিষয়টা অর্জন করেছি, আমার সম্মুখে দাঁড়িয়ে থাকা বা উপস্থিত কোনো একজন শিক্ষার্থী সেই একই পথ ধরে চলার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আমি তাকে নির্দেশনা দেব যে আমার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো হয়েছিল যেগুলোকে পরবর্তীকালে চেঞ্জ করতে হবে। তাহলে ট্র্যাকটা কীরকম হবে, এখানে কী ধরনের কোশ্চেন আসতে পারে, সিলেবাসটা কী, কারিকুলামটা কী আছে, টোটাল সামগ্রিক একটা বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচ্য বিষয় থাকবে। তাহলে সেটা হচ্ছে নির্দেশনা দান করা, যেটাকে আমরা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বলতে পারি। তাহলে এই অর্থে শিক্ষার একটি ব্যুৎপত্তিগত অর্থ সেটা কি পেলাম? যে শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে নির্দেশনা দানের মাধ্যমে বিকশিত করার অর্থই হলো এডুকেশন। তৃতীয় একদল ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে। কোথা থেকে? এডুকেটাম। এডুকেটাম থেকে। এই এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে কিন্তু শিক্ষা দান করা বা শিক্ষাদানের কাজ। অর্থাৎ একজন শ্রেণীকক্ষে একজন শিক্ষক যে আচরণটা করেন সেটাকে আমরা বলি টিচিং, শিক্ষার্থীরা যে আচরণটা করে সেটাকে আমরা বলি লার্নিং। প্রায়শই এই বিষয়টা আমাদের গুলিয়ে যায়, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এডুকেটাম মানে আমরা কি জানলাম? শিক্ষাদান করা, অর্থাৎ শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে শিক্ষাদানের মাধ্যমে বিকাশ সাধনের অর্থই হলো কিন্তু এডুকেটাম বা এডুকেশন। তাহলে এখানে আমরা তিনটে ভিন্ন অর্থ পেলাম। এখানে চতুর্থ একটি মতামত যেটা একদম নতুন, সেই মতামতটি বলা হয়েছে যে এখানে দুটি ল্যাটিন শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে এডুকেশন। একটা হচ্ছে স্মল ই আর একটাকে বলা হচ্ছে ডুকো। এই যে ই লিখেছে এখানে স্মল হাতের ই, এই ই শব্দের অর্থ হচ্ছে থেকে, আর ডুকো শব্দের অর্থ হচ্ছে কিন্তু টেনে বার করা। অর্থাৎ যদি এই দুটোকে একসঙ্গে আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে ইডুকো, EDUCO। এই ইডুকো শব্দের অর্থ হচ্ছে টেনে বার করা, অর্থাৎ শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এসে যে বিকাশ সাধনের অর্থ, তারই অর্থ হচ্ছে কিন্তু ইডুকো। তাহলে এখানে দেখুন আমরা তিনটে ভিন্ন ভিন্ন অর্থ পেলাম। একটাকে পেলাম হচ্ছে এডুকেয়ার, একটা পেলাম হচ্ছে এডুসিরি, একটাকে পেলাম হচ্ছে এডুকেটাম, আর একটাকে পেলাম হচ্ছে ইডুকো। তাহলে শিক্ষার, বাংলা শিক্ষার যে ইংরেজি প্রতিশব্দ এডুকেশন, সেখান থেকে কিন্তু আমরা চার ধরনের অর্থ এখানে পেলাম। দেখুন কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম আমি যে এডুকেশনের বাংলা প্রতিশব্দ শিক্ষা, এখান থেকে কিন্তু দুটো বিষয় আমরা পেলাম, একটা শ্বাসধাতু আর একটা হচ্ছে বিধাতু। আধুনিককালের কিছু শিক্ষাবিজ্ঞানী বলছেন যে এই শিক্ষা শব্দটি এসছে সংস্কৃত শিক্ষ ধাতু থেকে। শিক্ষ, এই শিক্ষ ধাতু, এটা কিন্তু একদম আধুনিককালের কিছু শিক্ষাবিজ্ঞানীরা মনে করছেন এই শিক্ষ বা শিক্ষ ধাতু থেকে যেখানে এসছে, এর অর্থ হচ্ছে কিন্তু লার্নিং, অর্থাৎ শিক্ষা অর্জন করা। তাহলে দেখুন এখান থেকে যেটা আমরা পেলাম, কনসেপ্ট অফ এডুকেশনের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে এডুকেশনের বাংলা প্রতিশব্দ শিক্ষা, আর একটা হচ্ছে শিক্ষার ইংরাজি প্রতিশব্দ এডুকেশন। এরপরে আমরা আবার একটু বিস্তারিত যাব, আমরা নেক্সট পেজে চলে যাই, গিয়ে আমরা যেটা জানতে পারবো, এই যে আমরা শিক্ষা শব্দটা পেয়েছিলাম, এই শিক্ষা শব্দটাকে ভাঙলে আমরা মূলত কিন্তু পাঁচটা বর্ণ পাবো। সেই বর্ণগুলো কি? স, ই, ক, স, আ। দেখুন এখানে যে পাঁচটা বর্ণ পেয়েছি, এই পাঁচটা বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু এই শিক্ষা শব্দের আরও বিস্তারিত রূপগুলোকে দেখে নিতে পারবো। একটু দেখে নিই। প্রথমেই বলা হয়েছে তালিবেশ্য। এই তালিবেশ্য কথার অর্থ হচ্ছে শান্তচেতা। আপনারা জানেন একজন হিউম্যান বিইং হয়ে তার সবথেকে বড় শত্রু হচ্ছে কিন্তু তার ক্রোধ, রাগ, ইমোশন।
আমরা যদি আমাদের ইমোশনগুলোকে কন্ট্রোল না করতে পারি, আমরা যদি আমাদের রাগান্বিত ভাবকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক এবং আমাদের হার্ট কোনোটাকেই কিন্তু আমরা শান্তভাবে বিবেচনা করতে পারবো না। আপনি যে কোনো কাজেই যত শান্ত ধীর মস্তিষ্কে ধারাবাহিকতা বজায় রেখে আপনি যদি শিক্ষা বিষয়টার সঙ্গে লেগে থেকে এই তালিবেশ্বরের চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে যে এখানে তালিবেশ্বর মানে হচ্ছে শান্ত চেতা। অতএব আপনার চেতনা যদি শান্তভাবে কাজ না করে, তাহলে কিন্তু সবসময় আমাদের কাজগুলোর মধ্যে থেকে কিন্তু সমস্যা বেরিয়ে আসবে, কিন্তু তার সমাধান সূত্র আমরা কখনোই পাবো না। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রস্যই। রস্যই শব্দের অর্থ হচ্ছে ইষ্টলাভ। ইষ্টলাভ মানে কি? পূজনীয় বিষয়। আমরা জানি প্রত্যেক গৃহের ক্ষেত্রে ইষ্ট দেবতা থাকেন, তেমনি আমাদের শিক্ষাকালীন জীবনে আমাদের ইষ্ট দেবতা কিন্তু টেক্সট বুক ছাড়া আর কখনো কিছু হতে পারে না। তাহলে এখানে বলছে ইষ্ট, অর্থাৎ আপনি যদি টেক্সট বুকটাকে ভালো না বাসেন, পড়াশোনার প্রতি যদি শ্রদ্ধাশীল বা ভক্তিশীল না হন, তাহলে আমরা কখনোই ভাবতে পারি না যে আমরা বেটার মার্কস পাবো বা ভালো মার্কস পেয়ে আমাদের কোন জায়গায় পৌঁছাতে হবে। নেক্সট বলেছে কি? কর্ষণ করা। এই কর্ষণ শব্দটার অর্থ জানতে গেলে আমাদের গান্ধীজির একটা উক্তি আমাদের পড়তে হবে। তিনি কি বলছেন? বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অ্যামং দ্য বেস্ট ইন চাইল্ড অর ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিক্ষা বলতে আমরা তাকেই বুঝি যা আমাদের দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনে সহযোগিতা করে। তাহলে এখানে গান্ধীজি এই ক দিয়ে যে কর্ষণ করা, কিসের কর্ষণের কথা বলেছেন? গান্ধীজি এখানে কিন্তু দেহ মন ও আত্মার কর্ষণের কথা বলেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে এই যে মধ্যাহ্নস্বর শব্দটা আমরা লিখেছি, এটা দিয়ে কিন্তু আমরা একজন মানুষের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে ছটা বিষয়বস্তু, এই ছটাকে একত্রিত করে বলা হয় ষড়রিপু। একজন ব্যক্তির মধ্যে এই ছটা জিনিসেরই অবস্থান রয়েছে। একজন ব্যক্তি হিসাবে কেউ যদি এই ছটা বিষয়ের উপরেই তার সেলফ কন্ট্রোল রাখতে পারে, তবেই কিন্তু আমরা দেখতে পাবো যে ষড়রিপুর উপরে তার কন্ট্রোল আছে। আর একজন ব্যক্তি যে যত সুন্দরভাবে এই ষড়রিপুর উপরে কন্ট্রোল রাখতে পারবে, তিনি কিন্তু তার হিউম্যানিটি ততটা সুন্দরভাবে বজায় রাখতে পারবেন। শেষে আমরা কি লিখেছি? আতে বলছি আমরা আত্ম উপলব্ধি বা সেলফ রিয়ালাইজেশন। দেখুন, আমরা আপনাকে গাইড দেব, গাইডলাইন দিচ্ছি কিভাবে পড়বেন, কোন পদ্ধতিতে, কোন চ্যাপ্টারে কী কী ধরনের কোশ্চেন সম্ভাব্য আসতে পারে, সেট আমরা প্র্যাকটিস করাবো। নিশ্চয়ই আপনারা জানবেন, বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে বলছি। কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি বাড়িতে গিয়ে এই বিষয়গুলোকে চর্চা না করেন বা বাড়িতে যদি স্টাডি না করেন, তাহলে যতই আপনারা কিন্তু বারবার আমাদের ক্লাসগুলোকে অ্যাটেন্ড করেন, কিন্তু সফলতা আপনার কাছে কিন্তু কখনোই ধরা দেবে না। আমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে আপনাদের মেটেরিয়ালসগুলো এবং সঙ্গে আপনি যে পড়ছেন, রেগুলারিটি মেনটেন করে কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে কিছু মেটেরিয়ালস আপনাকে নিয়ে বসতে হবে, যেখানে এই বিষয়বস্তু সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনি ধারণা পাবেন। তাহলেই কিন্তু আপনার এই বিষয়বস্তু সম্পর্কে ধারণা পরিষ্কার হবে এবং আপনিও বিষয়বস্তু সম্পর্কে একটা ধারাবাহিক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে শিক্ষা শব্দটি বিশ্লেষণ করলে 5টা বর্ণ পেলাম আমরা। সেই বর্ণ বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু ধারাবাহিক ক্রমে আমরা শিক্ষা থেকে অনেকটা বিষয়বস্তু জানতে পারি। নেক্সট এটা জানবো, শিক্ষা জানলাম, ঠিক একইভাবে এবার জানবো কিন্তু আমরা হচ্ছে এডুকেশন। দেখুন, এখানে আমি এডুকেশন শব্দটা লিখেছি। এখানে এই দিয়ে প্রত্যেকটা লেটার দিয়ে কিন্তু আলাদা আলাদা অর্থ আমাদেরকে বোঝায়। প্রথমে দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? এন্ডিওভার। এন্ডিওভার শব্দটা সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত, জানেন মিনিংও। তারপর বলছে ডি ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা বিকাশ। তারপর ইউ ফর ইউজফুলনেস, সি ফর ক্রিয়েটিভিটি, এ ফর অ্যাডাপ্টেবিলিটি মানে আত্মস্থ করা, টি ফর ট্রান্সফরমেশন। আপনি অতীত অভিজ্ঞতা যদি আগামী দিনের শিক্ষার্থীদের মধ্যে যদি সঞ্চারিত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার শিক্ষার কখনোই ট্রান্সফার অফ লার্নিং হবে না। আর যে শিক্ষা ব্যবস্থার ট্রান্সফার নেই, সেটা কিন্তু কচুরিপনা ছাড়া আর কিছুই হতে পারে না। নেক্সট বলেছে আই ফর ইনস্ট্রুমেন্ট। আমরা প্রায়শই দেখি বা বিভিন্ন কোশ্চেন আমরা দেখতে পাই যে এডুকেশন ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষাকে বিবেচনা করা। তাহলে শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই আমরা জানি যে সমাজ পরিবর্তন হতে পারে না। এই প্রসঙ্গে আপনাদেরকে বলি যে শিক্ষার মূলত কিন্তু দুটি উদ্দেশ্য। একটিকে বলা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, আর দ্বিতীয়টি বলছে সমাজের অগ্রগতির পথকে ত্বরান্বিত করা। তাহলে সমাজের অগ্রগতির পথ ত্বরান্বিত হতে গেলে যেটা স্বাভাবিক নিয়মে দরকার, সেটা হচ্ছে কিন্তু কি? শিক্ষা। শিক্ষাই একমাত্র পারে আমাদের
মনের অন্ধকার থেকে বা সমাজ থেকে অন্ধকার আচ্ছন্ন বিষয়বস্তুগুলোকে দূরে সরিয়ে দিতে এবং আমাদেরকে আলোর পথ দেখাতে। এরপরে আমরা যেটা পাবো ও ফর অবলাইজেশন, অর্থাৎ মান্যতা দান করা। আপনি সঠিক জিনিসটা জানেন কিন্তু তারপরেও ভুলের পক্ষ নিয়ে সবসময় লড়াই করছেন, তাহলে আপনি কখনোই নিজেকে বলতে পারবেন না যে আপনি শিক্ষিত ব্যক্তি। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এন ফর হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবোধ। একজন শিক্ষকের সাধারণত 3 ধরনের গুণ থাকা বাঞ্ছনীয়। একটি হচ্ছে তার পেশাগত গুণাবলী, একটি হচ্ছে তার ব্যক্তিগত গুণাবলী, আর 3 নম্বরটা হচ্ছে সমাজের একজন যোগ্য নাগরিক হিসাবে তার কী কার্যাবলী। উপরের ব্যক্তিগত এবং পেশাগত গুণাবলী আছে, কিন্তু সমাজ মধ্যস্থ একজন নাগরিক হিসাবে আমার কি করণীয়, আমার কি করণীয় নয়, কোনটি আমার জন্য স্বাভাবিক, কোনটি আমার জন্য অস্বাভাবিক। একজন শিক্ষিত ব্যক্তি, একজন শিক্ষক হিসাবে যিনি হচ্ছেন সমাজের মেরুদণ্ড তৈরির কারিগর, তার কাছে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেক শিক্ষার্থী নানাভাবে এটাই আশা করে বা এটাই প্রত্যাশা করে তিনি আমাদেরকে কিভাবে পথ দেখাবেন। অতএব একজন শিক্ষকও খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম ইংরাজি এডুকেশনের যদি আমরা দেখি, আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে রিপিট করে, ই ফর এন্ডিওভার, ডি ফর ডেভেলপমেন্ট, ইউ ফর ইউজফুলনেস, সি ফর ক্রিয়েটিভিটি, এ ফর অ্যাডাপ্টেবিলিটি, টি ফর ট্রান্সফরমেশন, আই ফর ইনস্ট্রুমেন্ট, ও ফর অবলাইজেশন, এন ফর ন্যাশনালিজম। তাহলে এই বিষয়টাও আপনারা নিশ্চয়ই খাতার মধ্যে লিপিবদ্ধ করেছেন, বা যারা এখানে অলরেডি যোগদান করেছেন আপনারা তো এটা রেকর্ড ক্লাস নিশ্চয়ই পাবেন। তাহলে আমরা চলে যাই এবার নেক্সট পেজে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম সেখানে কিন্তু শিক্ষা সম্পর্কে, শিক্ষার এবং এডুকেশনের ভিন্ন ভিন্ন অর্থ বা ধারাবাহিকতা সেটা নিয়ে আমরা কিন্তু আলোকপাত করেছি। এবার আমরা যে বিষয়টাতে যাব একটু জেনে নেওয়া দরকার। এতক্ষণ শিক্ষার মূল মানদণ্ডগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আলোচনা যেটা করব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনারা প্রত্যেকে যদি বিভিন্ন বই বা বিভিন্ন যদি নোটসপত্রগুলো ঘাটেন দেখবেন প্রয়াসই কিন্তু এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন করা আছে। এই অফের পরে যে একটা দা হবে এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নেই। আপনারা যারা এখানে ক্লাস জয়েন করেছেন অনেকেই হয়তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড হতে পারেন, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এটা কিন্তু সঠিক জিনিসটা জানবেন, তারপরে কিন্তু ব্যাপারটাকে ইউটিলাইজ করবেন। কখনোই কিন্তু এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন নয়, অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা আপনারা প্রত্যেকেই জানেন। জন লক বলছেন প্ল্যান্টস আর ডেভেলপড বাই কাল্টিভেশন অ্যান্ড ম্যান বাই এডুকেশন। রুশো বলছে এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। কৌটিল্য বলছে এডুকেশন মিনস ট্রেনিং ফর দ্য কান্ট্রি, লাভ ফর দ্য নেশন। গান্ধীজি বলছে বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অ্যামং দ্য বেস্ট ইন চাইল্ড অর ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। উপনিষদে বলা হয়েছে সা বিদ্যা যা বিমুক্ত হয়, শিক্ষা হলো তাই যা মানুষকে সংস্কার মুক্ত করে। এই যে যতগুলো কথা আপনাদেরকে আমি বললাম শিক্ষা সম্পর্কে, এটাকে যদি আমরা সম্মিলিত রূপ বা সর্বজন গ্রাহ্য একটি ডেফিনেশন খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে সেটা পাওয়া হচ্ছে শিক্ষা হলো একটি জীবনব্যাপী গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে সমাজের অগ্রগতির পথকে ত্বরান্বিত করে। আসুন এই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমি বলার সময় বলেছিলাম কি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তারপরে কি বলেছিলাম এটা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে কি বলেছিলাম এটা হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। তারপরে কি বলেছিলাম এটি একটি সামাজিক প্রক্রিয়া। দেখুন এখানে যতগুলো কম্পোনেন্টের কথা আমি এখানে বলেছি এটা কিন্তু তার শিক্ষার সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞার মধ্যে চলে এসেছে। তাহলে প্রথমটা বলছে জীবনব্যাপী প্রক্রিয়া। কেন এটাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় এটাকে আমাদের একটুখানি আলোচনা অবশ্যই করা দরকার। জীবনব্যাপী অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে মাতৃগর্ভে একটা ছোট্ট শিশু যখন ভ্রূণ অবস্থায় উৎপন্ন হয় সেই সময় থেকে কিন্তু শিক্ষা প্রক্রিয়াটা শুরু হয় এবং চলে টিল ডেথ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এই জন্য শিক্ষাকে আমরা বলছি হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এরপরে বলছি কি ধারাবাহিক, অর্থাৎ আমরা যখন যদি আমাদের বাড়িতে যখন সিঁড়ি বেয়ে আমরা হয়তো দোতলা যাচ্ছি বা তিনতলা যাচ্ছি বা নিচে নামছি, সিঁড়িটা কিন্তু একটা ধারাবাহিকভাবে থাকে। এমন নয় যে আপনি একটা সিঁড়িতে যাওয়ার পর আপনি যদি বলেন সেই গুপিগাইন বাঘা বাহিনীর সেই গল্পের মতো ভুতুড়ে গল্প হাতে তালি দিলেই আমি তিনতলায় চলে গেলাম, এটা কিন্তু সম্ভব নয়। ওটা কাল্পনিক, এটা বাস্তব। তাহলে বাস্তবে কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিঁড়িতে পা ফেলতে ফেলতে কিন্তু আপনাকে তিনতল বা দ্বিতলে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। তাহলে শিক্ষা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে স্টেপ জাম্প করে কখনোই কিন্তু সম্ভব না। আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে স্যার আমরা তো অনেক সময় ব্যতিক্রমী দেখতে পারি, চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যাওয়ার পর অনেক শিক্ষার্থী ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে কিন্তু তাদেরকে প্রমোটেড করা হয়। এটা ব্যতিক্রমী ধারণা। গিফটেড চাইল্ড কিন্তু দু একজন,
ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই কিন্তু সাধারণ শিক্ষার্থী। অতএব আমাদের যদি প্রশ্নকরণ হয় বা আমাদের যদি উত্তর প্রক্রিয়া হয়, সম্পূর্ণটাই কিন্তু সাধারণমুখিতার উপরে বিবেচনা করতে হবে, বিশেষধর্মিতার উপরে নয়। কারণ সাধারণধর্মী যদি থাকে তবে বিশেষধর্মী থাকবে, বিশেষধর্মী যদি থাকে তাহলে সাধারণের অস্তিত্ব স্বীকার করেই বিশেষধর্মী ধারণায় আমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে। নেক্সট বলছে কি গতিশীল, অর্থাৎ থেমে না থাকা। আপনি যদি মনে করেন যে আমি মাধ্যমিকের পর আর পড়াশোনা করব না, তাহলে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবেন না। উচ্চ মাধ্যমিক যদি কমপ্লিট না করেন, আপনার মধ্যে যদি সুপ্ত বাসনা এটা থাকে যে আমি একজন প্রাথমিকের সহশিক্ষক পদে নিজেকে দেখতে চাই, তাহলে আপনাকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করতে হবে। তাহলে ডিএলএড কোর্সও কিন্তু আপনি যদি না করেন, তাহলে কিভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন? অর্থাৎ জীবনকে কিন্তু কখনো থামালে চলবে না। জীবন কিন্তু তার আপন গতিবেধে ধারাবাহিক নিয়মে ঘড়ির কাঁটার ন্যায় কিন্তু চলতে থাকবে। অতএব সেই চলমান পরিস্থিতিতে আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে না নিয়ে চললে এই গতিশীলতা কখনোই বজায় রাখতে পারবেন না। অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম যাদের এডুকেশন ছিল কলেজ লেভেলে, তারা কিন্তু এই কোশ্চেনটা পেয়েছেন। এডুকেশন ইজ এ সোশ্যাল চেঞ্জ, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ, এক্সপ্লেন ইট। তাহলে এই সামাজিক প্রক্রিয়া কি? সামাজিক প্রক্রিয়া বলছে অনেকগুলি সামাজিক প্রক্রিয়ার সমন্বয় বা যোগ সাধন বা সাম টোটাল অফ অল কাইন্ড অফ সোশ্যাল চেঞ্জেস। যেমন কি কি এর মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা দেখতে পাই, যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, মিথস্ক্রিয়া, সামাজিকীকরণ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা সামাজিকীকরণের বৈশিষ্ট্য। আর এই এতগুলো সামাজিক বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেই শিক্ষা ব্যবস্থা প্রতিটা মুহূর্তে কিন্তু তার আপন গতিবেগ হয়ে চলছে। তারপরে কি বলছে? সর্বাঙ্গীন বিকাশ। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম শিক্ষার উদ্দেশ্যকে আলোচনা করার জন্য। তাহলে এখানে সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বলছি? একটা শিক্ষার্থীর দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, চারিত্রিক সমস্ত দিকের বিকাশকে কিন্তু আমরা একত্রিতভাবে বলছি হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। এরপরে জানবো সেটা হচ্ছে সামাজিক অগ্রগতি। সামাজিক অগ্রগতিটা কি বলছে? এই সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক বিকাশ, গতিশীল, ধারাবাহিক, জীবনব্যাপী এই সমস্ত দিকের বিকাশগুলোকে একত্রিত যদি করি, তবেই কিন্তু একজন সমাজের যোগ্য এবং সুনাগরিক হিসাবে আমরা একজন শিক্ষার্থীকে সুপ্রতিষ্ঠিত করতে পারি একজন শিক্ষক হিসাবে। এই গুরুদায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তাহলে স্বাভাবিক নিয়মে এই সমাজের অগ্রগতির পথকে ত্বরান্বিত করতে গেলে আমাদের এই উপরের জীবনব্যাপী প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া তথা সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, এই প্রত্যেকটা বিকাশ সম্পর্কে কিন্তু আমাদের বিষয়বস্তুর ধারণা এবং সেগুলোকে আগামী দিনে কিভাবে ব্যবহার করব তার সুনির্দিষ্ট ব্যাখ্যা বা প্রেক্ষাপট আমাদের কিন্তু জেনে রাখা দরকার। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। প্রেক্ষাপটটি ছিল হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন। তার মধ্যে এডুকেশন থেকে শিক্ষা, তার আলোর পথে কি কি বিষয়গুলো রয়েছে, এডুকেশন থেকে শিক্ষা, তার বিষয়ের মধ্যে কি কি ভাগ রয়েছে। তারপরে আমরা কি জানলাম? শিক্ষা শব্দের যদি বর্ণ বিশ্লেষণ করি সেখান থেকে কি কি ধরনের অর্থ আমরা পেলাম। তারপর আমরা কি জানলাম? যে এডুকেশনের বিভিন্ন লেটারগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে সেখানে কিভাবে বিষয়গুলো করব। দেখুন, এই ওভারঅল বিষয়গুলো কনসেপ্ট আপনাদের হয়তো মনে হতে পারে স্যার আপনি বাড়ি থেকে সুন্দর করে মুখস্থ করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আপনি আমাদের ক্লাসটা নিয়ে নিলেন। আপনাদেরকে একটা কথা বলি, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, এ গুড টিচার ইজ হি হু ক্যান ইমিডিয়েটলি গেট ডাউন টু দ্য লেভেল অফ দ্য স্টুডেন্ট। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে সমস্যায় সম্মুখীন হয়ে আজকে নাসির একাডেমির অনলাইন ক্লাসে যোগদান করেছেন, আমি যদি আপনাদের পাশে বসিয়ে নিজেকে এটা বিবেচনা না করি আপনাদের কি কি সমস্যা হতে পারে, তার সমাধান সূত্র কী, এই বিষয়টা সবার আগে কিন্তু আমাকে নিজেকে বিবেচনা করতে হবে। নইলে আপনাদের কিন্তু একটা ভালো এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে থেকে বিষয়বস্তুগত বা তাত্ত্বিক জ্ঞান আমি আপনাদেরকে কখনোই প্রোভাইড করতে পারবো না। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে আরেকটি কথা বলছেন, এ টিচার ইজ এ স্টুডেন্ট বাট হি ইজ এ গুড স্টুডেন্ট। শিক্ষার্থী তো অনেকেই হয়, কিন্তু শিক্ষকও কিন্তু একজন ভালো ছাত্র। অর্থাৎ ছাত্র না হলে শুধুমাত্র এটা নয় যে আমি আপনাদেরকে শেখাবো, অনেক সময় দেখবেন আপনাদের সঙ্গে যদি কখনও কনভারসেশন হয় আমাদের, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনাদের থেকেও আমাদের অনেক কিছু শেখা আছে। আমরা এবার আজকের যে আলোচনাটা করলাম তার সামারাইজেশন আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর যেটা আমরা যাব, শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান সম্পর্কে বলতে গেলে আমরা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা বা যেটাকে আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বলছি। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বলতে আমরা কিন্তু বৌদ্ধ যুগ এবং ইসলামিক যুগের শিক্ষা ব্যবস্থার কথা জানি। এবং আধুনিক কালের যদি শিক্ষা ব্যবস্থা বলতে হয় তাহলে সেখানে কিন্তু জ্যাক্স রুশো
প্রবর্তিত শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথাই আমাদের জানতে হবে। তাহলে যদি আমরা প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিরে যাই, তাহলে সেখানে দেখব শিক্ষক আর শিক্ষার্থী এই দুটো উপাদানই সেখানে কিন্তু দেখা যায়, আর কোনো উপাদানের অস্তিত্ব সেখানে তেমনভাবে থাকে না। তাহলে এখানে শিক্ষককে বলা হচ্ছে সর্বজনীন দাতা আর শিক্ষার্থীকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্রহীতা। কেন বলা হয়? কারণ আমরা জানি প্রাচীনকালের তথা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার যুগে নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান ছিল কিন্তু সেটা তপবন আর মুনির আশ্রম, এছাড়া কিন্তু কিছুই নয়। সেই সময় হাতে লেখা গ্রন্থও আমরা পাইনি, যার কারণেই কিন্তু মালয়ালম হরফে তালপাতার উপরে যে লেখনীগুলো ছিল সেখান থেকে কিন্তু ঋষিমুনিরা কিছু জ্ঞান অর্জন করেন তাদের গুরুদের থেকে, আমাদের কিন্তু মুখ নিঃসৃত সেইগুলো কারিকুলামের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করে দিত। সেখান থেকে আমরা কি জানতাম? যে বেদের অপর নাম শ্রুতি। তাহলে বেদের অপর নাম শ্রুতি এটাও কিন্তু প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তাহলে এই যে প্রাচীনকালে আমরা জানলাম উপাদান দুটো, অর্থাৎ শিক্ষক থেকে শিক্ষার্থী, এই দিকেই কিন্তু শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা যেত। এখানে শিক্ষার্থীর ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছা ইত্যাদির কোনোরূপ কোনো গুরুত্বই সেখানে কিন্তু ছিল না। চলে আসি আমরা একটু মধ্যযুগে। মধ্যযুগ বলতে সাধারণত বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা এবং ইসলামিক যুগের শিক্ষা ব্যবস্থার কথা জানা যায়। বৌদ্ধ যুগে সেখানে আমরা নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়গুলোর কথা আমরা জেনেছি। সেখানে ছাত্রাবাস ছিল, সেখানে শিক্ষকদের বেতন দেওয়া হতো, সেখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট ছিল, সেখানে তাদের পরীক্ষা ব্যবস্থা ছিল। এই যে আধুনিক কালে আমাদের বিদ্যালয়ের ধারণা, আধুনিক কালে যে ইউনিট টেস্টের ধারণা, আধুনিক কালে যে স্টুডেন্ট ফ্যাকাল্টি ইন্ডিভিজুয়াল জায়গায় তাদের জন্য যে ছাত্রাবাসের ব্যবস্থা করা, ছাত্র শিক্ষক সম্পর্কটাকে আরও আধুনিকতম পর্যায়ে নিয়ে যাওয়া, এই যাবতীয় বিষয়বস্তুগুলোই কিন্তু এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বৌদ্ধ যুগের ধারাবাহিক ধারণা থেকে নেওয়া। এখানে যখন আমরা ইসলামিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু বলবো, তাহলে এখানে জানতে হবে এই যে আমরা আধুনিক কালে বলছি না, কেউ আমরা প্রাইমারি স্কুলে পড়ি, কেউ আমরা হাই স্কুলে পড়ি। তাহলে এই যে প্রাইমারি স্কুল মানে কি? প্রাইমারি স্কুল মানে ইসলামিক যুগের শিক্ষা ব্যবস্থায় মক্তবকে বলা হতো প্রাথমিক শিক্ষা কেন্দ্র, আর মাদ্রাসাকে বলা হতো কিন্তু উচ্চ শিক্ষা কেন্দ্র। তাহলে একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, সেটাও কিন্তু মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। এরপরে যেটা আমরা জানবো আধুনিক। আমি কিছুক্ষণ আগে বলার আগেই বলেছিলাম যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে গেলে আমরা কিন্তু জ্যাক্স রুসোর কথোপকথনের উপরে গুরুত্ব দিতে হবে। নেক্সট পেজে চলে গেলাম সেটা নিয়ে। তো সেটাকে আমরা বলছি কি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার যুগে আমরা কিন্তু শিক্ষার চারটি উপাদান দেখতে পাই। কটি উপাদান দেখতে পাই? চারটি। উপাদানগুলো আপনারা একটু লিপিবদ্ধ করে নিন। শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং দেখুন এই যে এখানে চারটে কম্পোনেন্টের কথা আমি উল্লেখ করেছি, এই চারটে কম্পোনেন্ট কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ যদি আমি এখানে শিক্ষার্থীটাকে বাদ দিয়ে দিই, দেখুন আপনারা তিনটে উপাদান পাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে একটা নিশ্চয়ই প্রশ্নচিহ্ন জাগছে যে কাকে পড়ানো হবে। শিক্ষক আছে, বিদ্যালয় আছে, কি পড়াবো সেটা আছে, কিন্তু কাকে পড়াবো সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তাহলে কিন্তু সেটা কখনোই একটা শিক্ষা ব্যবস্থার মূল মানদণ্ড হতে পারে না। নেক্সট কি বলেছে? শিক্ষক। চলে যান। যদি শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হয় আমাদের কাছে একটা প্রশ্নচিহ্ন কি, কে পড়াবেন। যদি আমরা পাঠ্যক্রমটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি পড়ানো হবে। যদি বিদ্যালয়কে প্রশ্ন করি আমরা যে কোথায় পড়ানো হবে, তাহলে বিদ্যালয়কে বাদ দিয়ে দিন, তাহলে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো না। এই জন্য এই শিক্ষার যে চারটি উপাদান এখানে সংযুক্ত রয়েছে, এই চারটি উপাদান কিন্তু একে অপরের সঙ্গে ক্রিয়াশীল, যার উপরে নির্ভর করে এই আধুনিক কালের যে শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বলছি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটা আমরা অবস্থান করছি। কেন এটাকে আমরা বলছি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা? বলছে আধুনিক কালে একজন শিক্ষার্থীকে ধারাবাহিক ক্রমে তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছুর উপরে নির্ভর করেই তার শিক্ষা ব্যবস্থা কিন্তু রচিত হওয়া উচিত, যেটা আধুনিককালে জ্যাক্স রুসো তথা প্রকৃতিবাদী দর্শনের জনক রুসো কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে টেক্সট বুকগুলো আমরা দেখতে পাই ক্লাস 1 থেকে 9 পর্যন্ত, আপনারা কাইন্ডলি একটু দেখবেন,
সেখানে কিন্তু ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভ সিস্টেমের উপরে দাঁড়িয়েই কিন্তু পাঠ্যপুস্তকগুলো রচিত। প্রাথমিক স্তরের আপনারা দেখবেন পাতাবাহার নামকরণের সার্থকতা, তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে বাটারফ্লাই নামকরণের সার্থকতা, উইংস নামকরণের সার্থকতা, আমার বই আমার গণিত নামকরণের সার্থকতা। শুধু তাই নয়, আপনারা দেখবেন জগৎবাড়ি বলে একটি বিষয় যেটা পড়ানো হচ্ছে প্রাথমিক স্তরে। কেন? শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগরণের জন্য। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, তাহলে কি শিক্ষার্থীদের মধ্যে কি সামাজিক মূল্যবোধ নেই বা ছিল না? আমাদের মধ্যে কি সামাজিক মূল্যবোধ নেই? অবশ্যই আছে, কিন্তু তার কোনো ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করে কখনো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা যায়নি বা করা হয়নি। আধুনিককালে আমাদের সজাগ হতে হবে যে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগবে। আজকে চারিদিক খুললেই শিক্ষক নিগ্রহের ঘটনা আমরা জানি, ছাত্র শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক যে অনুধাবন সেটাও কিন্তু আমরা জানি। তার মুখ্য কারণই হচ্ছে কিন্তু সামাজিক মূল্যবোধের অবক্ষয়, যার কারণেই কিন্তু ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজমে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে মূল্যবোধের শিক্ষার প্রসার ঘটানোর জন্যই এই জগৎবাড়ি। শুধু কি এটাই? এর মধ্যে আরও কী কী বিষয়বস্তু রয়েছে ধারাবাহিক নিয়মে কিন্তু যদি আমরা দেখতে চাই, তাহলে আরও কিন্তু ধারাবাহিক নিয়মে অনেক কিছু বিষয় আমরা জানতে পারবো। আজকে দেখুন সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মধ্যে কী আছে? জেডপিডি আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আছে, স্ক্যাফোল্ডিং আছে। আপনারা ক্লাসরুমে কোনো একজন শিক্ষার্থীকে কিছু একটু শেখালেন, শেখানোর পর তাকে সেই বিষয়টার একটা হোমওয়ার্ক বা স্পট ওয়ার্ক ইভ্যালুয়েশনের জন্য তাকে একটা কাজ দিলেন, করতে পারছেন, আপনারা তখন তাকে কি করেন? একটু বলেন, এই কিছুক্ষণ আগে তোমাদেরকে করালাম, তোমরা কেন করতে পারছো না? ঠিক এইভাবে করিয়েছিলাম, একটু খেয়াল করে দেখো। তাহলে এই যে ইঙ্গিতগুলো দেন, এই ইঙ্গিতগুলোকেই বলা হচ্ছে কিন্তু স্ক্যাফোল্ডিং অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। তারপরে কি ব্রেন স্টর্মিং। আপনারা বলেন তোমরা এই বিষয়টা বলতে পারছো না, তোমরা এই বিষয়টা জানো না, কেন এই বিষয়টা তোমরা অনুধাবন করতে পারছো না? এই বিষয়গুলো কি করি আমরা শিক্ষার্থীদের মধ্যে বারংবার জানার চেষ্টা করি। তাকে বলা হচ্ছে কিন্তু ব্রেন স্টর্মিং, বা যেটা বাংলার নাম হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন। দুই ভাগেই মস্তিষ্ক প্রক্ষালন কাজ করে, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দলগত। এককভাবে কি? কোনো একজন শিক্ষার্থীকে আপনি বললেন, বা আপনার ক্লাসরুমে 40 জন শিক্ষার্থী আছে, প্রত্যেককে বললেন প্রশ্ন একটা, সমাধান 40 রকমের হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে চেষ্টা করবে সমস্যাটার এককভাবে কোনো সমাধান সূত্র বের করার জন্য। এটাকে বলা হচ্ছে একক। দলগত কি? আপনি ABCDEFGH এরকম করে অনেকগুলো গ্রুপ করে দিলেন, 3 জন বা 4 জন শিক্ষার্থীদের একত্রিত করে। তাহলে প্রশ্ন একটা, কিন্তু এখানে আপনি গ্রুপ ওয়ার্ক করে দিলেন। তাহলে এই গ্রুপ ওয়ার্কের জন্য শিক্ষার্থীরা কিন্তু অনেক কিছু বেটার ভাববে। 4 জন মিলের যৌথ প্রয়াসে তারা কিন্তু একটা সমাধান সূত্র করবে। তাহলে তাকে আমরা কি বলবো? গ্রুপ ব্রেন স্টর্মিং। তাহলে দেখুন ভাইগটস্কি তো সত্যিই কি মাথা খারাপ হয়ে গেছিলো যে এত কিছু ভাবনা চিন্তা করে শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম ধারাবাহিক কিছু প্রেক্ষাপট নেওয়ার জন্য? না, ভাইগটস্কি কিন্তু যবে চিন্তা করেছিলেন, আর দেখুন ফলপ্রসূটা কবে। তাহলে এই সমস্ত মনীষীরা যারা আছেন তারা কিন্তু অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা করে আজকের এই বাস্তবিক জগতে এই প্রত্যেকটা বিষয় কিন্তু লিপিবদ্ধ করে ছড়ে দিয়েছেন। আজকে দেখুন এখানে যে 4টে কম্পোনেন্টের কথা আপনাদেরকে বললাম, যদি এখানে শিক্ষক সম্পর্কে আমাদের জানতে হয়, কি পড়তে হবে আমাদের? শিক্ষক কাকে বলি? শিক্ষকের মূলত গুণাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি, কিছুক্ষণ আগে আলোচনার সময় আমি বলেছিলাম ব্যক্তিগত গুণাবলী, পেশাগত গুণাবলী আর নাগরিক হিসাবে গুণাবলী। তাহলে আমাদের শিক্ষক কমপ্লিট হয়ে গেল। শিক্ষার্থী সম্পর্কে জানতে গেলে শিক্ষার্থীর সৃজনশীলতা, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো আমরা জেনে নেব। নেক্সট বলেছে এখানে পাঠ্যক্রম। পাঠ্যক্রমটা কি, কোথা থেকে এলো, পাঠ্যক্রমের ব্যুৎপত্তিগত অর্থ কী, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ কোনগুলো রয়েছে, আবার পাঠ্যক্রমের সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলীর সম্পর্ক বা কী, বা সহপাঠক্রমিক কার্যাবলীর ধারাবাহিক দিক বা কী, সেটা নিয়েও কিন্তু আলোচনা করতে হবে। তারপরে আমরা জানি বিদ্যালয় সম্পর্কে জানতে গেলে আমাদের কি জানতে হবে? স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। কে বলেছেন? জন ডিউই বলেছেন। কেন বলেছেন এটা আপনারা একটু চেষ্টা করে দেখুন, বাড়িতে একটু মেটেরিয়ালস ঘাটুন, আপনারা উত্তর পেয়ে যাবেন। নেক্সট কি বলছে? যে স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। এই উক্তিটাও কিন্তু জন ডিউইর। দেখুন মনীষীদের কথা জানলে বা বুঝলে বা সেগুলোকে আমরা সেলফ রিয়ালাইজ করলে, এত কিছু পড়লাম, এত কিছু ক্লাসে দেখলাম, পেমেন্ট করলাম, ক্লাসে ধারাবাহিক ক্রমে রয়েছি, প্রতিদিনই ক্লাস করি, কিন্তু আমি বাড়িতে স্টাডি করি না, তাহলে কিন্তু সেটা নিয়ে কখনোই সেলফ রিয়ালাইজেশন হবে না।
আর সেলফ রিয়েলাইজেশান ঠিকঠাকভাবে করতে গেলে আপনাকে রেগুলারিটি মেনটেন করে রাতে ঘুমানোর আগে একবার সেলফ ইভ্যালুয়েশন কিন্তু অবশ্যই করে নিতে হবে যে আমি আজকে সারাদিনে যে কাজগুলো করলাম সেই কাজগুলোর মধ্যে কতগুলো ঠিক, কতগুলো বেঠিক। যদি ঠিক হয় তাহলে কীগুলো সেইগুলোকে আরও ভালো করা যায়, যেগুলো ভুল তাহলে সেই কাজগুলোকে আগামী দিনে কিভাবে ভুলগুলোকে দূরে সরিয়ে সঠিকভাবে কাজগুলোকে আমরা করতে পারবো। আশা করছি ক্লাসে আমরা যেভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আপনাদের কাছে সামগ্রিক বিষয়টাও একদম পরিপূর্ণ বা পরিপক্কতায় পৌঁছাবে। আমরা আশা রাখছি যে নাসির একাডেমি আপনাদের সঙ্গে যেভাবে সহযোগিতা আমরা আপনাদের পাশে থেকে করেছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন ক্লাসে যোগদানের মাধ্যমে। বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে অসুবিধা হলে স্যারের কন্ট্যাক্ট নম্বর তো আপনাদের কাছে দেওয়াই আছে, দেখবেন 97 লাস্ট 2 ডিজিট 98, সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে কিভাবে আপনাদের বিষয়বস্তুগুলোকে আরও রেকটিফাই করা যায় সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমরা আগামী দিনের ক্লাসে মাথায় রাখব। তাহলে আশা রাখছি যে আজকের ক্লাস আপনাদের দুটো ইউনিট নিয়ে আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশান আর একটা হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশান। দেখুন, ফ্যাক্টরস অফ এডুকেশান বলতে গেলে 3টে আলাদা আলাদা যুগের কথা আমরা কিন্তু চিহ্নিত করেছি। নিশ্চয়ই সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আশা রাখছি। যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন যে ক্লাসগুলোকে আরেকটু কোন কোন জায়গাতে আমরা রেকটিফাই করলে মনে হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আরেকটু বেটার হতে পারে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এবং আগামীতেও ভালো লাগবে এই শুভকামনা জানিয়ে সকলকে আবার নাসির একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।